অকস্মাৎ হ্যাঁ হওয়ার পর দিন বা ৬ মাস ১৮০ দিনে সংবিধান বদল হয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে, এরকম মনে করার কোনো কারণ নেই। প্রক্রিয়াটা শুরু হবে। এই পরিবর্তন এই সরকারের এজেন্ডা নয়। এই পরিবর্তন থেকে এই সরকার কোনো সুবিধা লাভ করবে না। ক্ষমতায় দীর্ঘদিন থাকবে তা না। তারা নিজেরা তৈরি করে বলছে যে এটাই করতে হবে, আপনারা সম্মতি দিলে বাধ্য করছে রাজনীতিটা। তাও না। জুলাই জাতীয় সনদ, এর বাইরেও তো অনেক কিছু আছে। তো সেগুলির ব্যাপারে এক একটা রাজনৈতিক অবস্থান আছে, সেগুলির কি হবে? সংস্কারের প্রয়োজনীয়তা ছিল বলেই বিএনপি ৩১ দফা কিন্তু সরকার পতনের অনেক আগেই বলেছে। কিংবা ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটি সংগঠন তৈরি হয়েছে। আমি মনে করি না যে না জয়ী হবে। আমি আর দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ পরিবর্তন চান। সমালোচনা করার যে কোনো রকম অধিকার সকলের আছে। কোনো বিষয়েই চূড়ান্তভাবে একটা জায়গায় সকলে একত্রিত হবে এরকম আমরা মনে করছি না। আমরা যেটা মনে করি যে তারা তাদের যুক্তির জায়গা থেকে বলেছে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বারবার বলেছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে আইনগত দিক থেকে একটা ব্যাখ্যার পার্থক্য তৈরি হয়েছে। যে নির্বাচন কমিশন একভাবে ব্যাখ্যা করছেন, আরপিওকে অন্যরা অন্যভাবে ব্যাখ্যা করছেন, অন্য আইনজীবীরা, আবার অন্য আইনজীবীরা নির্বাচন কমিশনের ব্যাখ্যার সঙ্গে একমত হচ্ছেন। সেটা একটা দিক, কিন্তু এর তো একটা রাজনৈতিক দিকও আছে, নৈতিক দিকও আছে, তাই না? যে এই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কমিশন করা হলো, কমিশনের পরে জাতীয় ঐকমত্য কমিশন হলো এবং সরকার কিছু চাপিয়ে দিচ্ছে না, যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা এই সনদ তৈরি হয়েছে। তো সনদের যে ইতিবাচক দিকগুলো, যেগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে, কিছু ভিন্নমত আছে, কিন্তু তার মধ্য দিয়ে যে সামগ্রিক পরিবর্তনের জায়গাটা, যে আকাঙ্ক্ষাটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বা ধরেন দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, সেটা তো সরকারকে বলতে হবে এবং আমরা সেটাই বলছি। এবং লোকজনকে আমরা যেটা বলছি যে হ্যাঁ জন্য ভোট দিন, কী অর্থে? যে পরিবর্তন চাইলে আপনি দিন, পরিবর্তন যদি না চান সে তো নাও চাইতে পারে। তো না চাইলে সেই সিদ্ধান্ত কাউকে তো বাধা দেওয়া হচ্ছে না যে আপনি না বলতে পারবেন না, কিংবা এমন কিছু বলা হচ্ছে না যে নার প্রচার করা যাবে না। কেউ কেউ তো করছেন। ইসির পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইসি একভাবে আরপিওকে ব্যাখ্যা করেছেন। আমরা যে সমস্ত আইনজীবীর সাথে কথা বলেছিলাম, সংবিধান বিশেষজ্ঞদের সাথে, তারা একভাবে ব্যাখ্যা করেছে। এখনও কিন্তু ব্যাখ্যার একটা ফারাক থেকে যাচ্ছে। তারপরে নির্বাচন কমিশন যেহেতু দায়িত্ব, তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আশা করছি যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ধরুন ক্যাবিনেট ডিভিশন কিংবা ধরুন উপদেষ্টা পরিষদ থেকে একটা ব্যাখ্যা, আমি আশা করছি আজকে বা কালকের মধ্যে এই ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু মানুষের বক্তব্য বোঝার ক্ষেত্রে এই প্রশ্ন তোলাটাকে অযৌক্তিক মনে করি না আমি। কিন্তু বিষয়টা আমাদের দেখতে হবে এইভাবে। প্রথমত ৪টা প্রশ্ন নয়, ৪টা ব্যাখ্যা আছে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য এবং দ্বিমত সত্ত্বেও যে সনদ তৈরি হয়েছে, তার প্রতি জনগণের সমর্থন সম্মতি আছে কিনা সেই প্রশ্নটাই করা হয়েছে হ্যাঁ না দিয়ে। জনগণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কী কী ঘটনা ঘটবে। ধরেন আপনার জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে কী কী ঘটবে। একটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো, যেমন কতে বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কথা, কিংবা একটা বিষয়ে তো আসলে ঐকমত্যে আসা গেল না, বা বা আপনার আমরা বলতে পারি অর্ধেক ঐকমত্য হলো এক অর্থে। ধরুন উচ্চকক্ষ গঠন নিয়ে কিন্তু কারো ভিন্নমত নাই, প্রক্রিয়া নিয়ে। সেই কারণে লোকজনকে প্রশ্ন করা হলো যে দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর একটা বড় রকমের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক তাৎপর্য আছে, এটা আপনারা জেনেই তাহলে ভোটটা দিন। সেটা ব্যাখ্যা করা হলো। এমনকি সনদ না পড়লেও যেন ওই ব্যালটের মধ্যে বা ওই ব্যালটের প্রচারণার মধ্যে তারা দেখতে পারেন। বা ধরেন নারীর প্রতিনিধিত্বের প্রশ্ন আছে। এবং সর্বোপরি যেটা বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদে, এর বাইরেও তো অনেক কিছু আছে। তো সেগুলির ব্যাপারে এক একটা রাজনৈতিক অবস্থান আছে। সেগুলির কী হবে? ধরুন 48টি বিষয় হচ্ছে সংবিধান, বাকিগুলির কী হবে? এটা সংবিধান সংস্কার আদেশ, কিন্তু এর বাইরেও তো কিছু জিনিস থেকে গেল। তো সেগুলি কী হবে? তো বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সেভাবে বিবেচনা করবে। ফলে এর মধ্য দিয়ে আসলে ব্যাখ্যাটাই করা হয়েছে যে এই যে ৪টা বিষয় বিভক্ত করে ব্যাখ্যা করা হয়েছে, আপনি কিসে হ্যাঁ অথবা না বলছেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে ধরুন পৃথিবীর অন্যত্র যখন সংবিধান নিয়ে হ্যাঁ না ভোট হয়, কি হয়? আপনার কি মনে হয় যে তিউনিসিয়া কিংবা কেনিয়াতে গোটা সংবিধানের ১, ২, ৩, ১৬০টা বা ২৪০টা অনুচ্ছেদের প্রত্যেকটা আলাদা করে দেওয়া হয়েছিল গণভোটে?
দেওয়া হয়নি তো, সম্ভাবনা এটা সম্ভব তুরস্কে তো স্যার একটু মানে ডিফারেন্ট। না। তুরস্কে 18টা বিষয় লিখে দেওয়া হয়েছিল, দিয়ে কিন্তু হ্যাঁ না ভোটই হয়েছিল। তুরস্কে প্রক্রিয়াটা যদি আমি জাস্ট রেকর্ডের জন্য বলে রাখছি, আপনার ছাপতে হবে তা নয়। প্রথমে 21টি বিষয় প্রস্তাব করা হয়, সংসদে তাদের পার্লামেন্টে আলোচনা হয়, 2 দফা আলোচনা হয়, তারপর একটা কমিটির কাছে পাঠানো হয়। সেই কমিটিও 21টা নিয়ে আলোচনা করে বিরোধীদের আপত্তির মুখে 3টি বিষয় বাদ দেয়, বাদ দিয়ে 18টি বিষয়কে গণভোটে নিয়ে যায়। এই 18টি বিষয় তালিকাভুক্ত করে ব্যালটে উপরে লিখে দেওয়া হয়েছিল, এগুলোর ব্যাপারে আপনি একমত হলে হ্যাঁ বলুন অথবা না। সেক্ষেত্রে 51% মানুষ হ্যাঁ বলেছিল, সেই জন্য ওগুলি বাস্তবায়ন করা হয়েছে। পৃথিবীর অন্যত্র কিন্তু তাই হয়। প্রশ্ন কিন্তু একটাই, আমাদের ক্ষেত্রে যারা বলছেন যে এতগুলি প্রশ্ন, 48টা বিষয়, যেন একটা মানে একটা বড় ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। কোনো ভয়াবহ কাণ্ড ঘটে নাই। কারণ হচ্ছে পৃথিবীতে অন্যত্র যখন সংবিধান বিষয়ক গণভোট হয়েছে, সেখানে পুরো খসড়া সংবিধান আলাদাভাবে প্রকাশ করে কেবল একটা প্রশ্নের মধ্যে, আপনি এই খসড়া সংবিধান অনুমোদন করেন কিনা। আমি তিউনিসিয়ার কথা বললাম, কেনিয়ার কথা বললাম, আপনি তুললেন যে তুরস্কের কথা। তুরস্কের ক্ষেত্রে 18টা বিষয় নিয়ে একটা প্রশ্নের উত্তর হয়েছে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমি পুরনো বাংলাদেশের ইতিহাসের মধ্যে যাব না, কারণ গেলে আমাকে প্রথমেই যেটা বলতে হবে, 1991 সালে যখন গণভোট হয় তখন আমরা কি বলেছিলাম, আমরা রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাব। তো তাহলে কি একটা অনুচ্ছেদ পরিবর্তিত হয়েছিল বাংলাদেশের সংবিধান? তা তো নয়। সেটা তো ব্যাখ্যাও করা হয়নি যে এটা হবে, এইটা হবে, এইটা হবে, 48-এর 3 পরিবর্তিত এইরকম দাঁড়াবে একের থেকে, তাই না? তো এগুলো বলা হয়নি। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রশ্নটা আসলে কী। এইখানে যারা খানিকটা বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের কাছে আমি খুব বিনীতভাবে অনুরোধ করি, প্রশ্নটা কিন্তু খুব সহজ। সহজ প্রশ্নটা কি, আপনি পরিবর্তন চান কি চান না? এবং এই পরিবর্তন এই সরকারের এজেন্ডা নয়। এই পরিবর্তন থেকে এই সরকার কোনো মানে সুবিধা লাভ করবে না, ক্ষমতায় দীর্ঘদিন থাকবে তা নয়, তারা বাস্তবায়ন করবে তা নয়, তারা নিজেরা তৈরি করে বলছে যে এটাই করতে হবে, আপনারা সম্মতি দিলে বাধ্য করছে রাজনৈতিক, তাও না। বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে যে জায়গাটায় এসছে সেইটাকে আপনারা অনুমোদন দিন অথবা না দিন। এবং আমাদের তো প্রশ্নটা তাহলে সিম্পল, যে আমরা পরিবর্তন চাই কি চাই না। সংবিধানের এই পরিবর্তন করেছে, সংবিধানের বাইরেও তো পরিবর্তনের বিষয় আছে, অনেকগুলো অধ্যাদেশ করা হচ্ছে, সেগুলো জাতীয় সংসদ যখন বসবে তখনই সে করা হবে। আরেকটা জিনিস যেটা আছে এই আপনার গণভোটে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ করার বিষয়টা। এটা তো খুব স্পেসিফিক। কারণটা কি? কারণটা আমরা সকলেই জানি যে আপনি পার্লামেন্টে শুধু অ্যামেন্ডমেন্ট পাওয়ার দিয়ে যদি আপনি কিছু সংশোধন করেন, যেগুলো মৌলিক সংশোধন, তাই না, উচ্চকক্ষ প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করে দেওয়া, এগুলো তো মৌলিক বিষয়। তো এইগুলি করার যে পাওয়ার, সেই পাওয়ারটা শুধু অ্যামেন্ডমেন্ট পাওয়ারের মধ্যে থাকলে আদালতে প্রশ্ন উঠতে পারে। ফলে জনগণই বলুক যে তারা একটা আপনি অ্যামেন্ডমেন্ট পাওয়ারের অতিরিক্ত কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিলে যদি কোনো দিন কেউ প্রশ্ন তুলে, তাহলে বলা যাবে যে জনগণ সম্মতি দিয়েছিল যে সংবিধানের এই বড় রকমের সংস্কার তারা করতে পারবেন এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা ইউজ করবেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। তো সেটার জন্য জনগণ জানে কী পাওয়ার দিচ্ছে। আবার তাকে আনলিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিন্তু দেওয়া হচ্ছে না, এটা গণপরিষদ নয়, তাকে লিমিট করে দেওয়া হচ্ছে। এই জন্যই যে একেবারে সংবিধানের এই সনদের মধ্যে যা আছে সেগুলোর যে মৌলিক দিক, সেগুলো আপনারা করবেন। যে কোনো দল, আমি শুধু বিএনপির কথা বলছি না। বিএনপির ক্ষেত্রে আপনি বলছেন বিএনপির আপত্তি ছিল, আবার অন্যান্য কিছু কিন্তু অন্য দলেরও আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমাদের এটাকে বিবেচনা নিতে হবে। এভাবে চিত্রিত করা সঠিক হবে না যে একমাত্র বিএনপি যেন অনেক নোট অফ ডিসেন্ট, হ্যাঁ বেশি দিয়েছেন, কিন্তু অন্যরাও দিয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে, এখন জনগণের যদি সম্মতি পাওয়া যায়, তাহলে যে কোনো রাজনৈতিক দল কাদের প্রতিনিধিত্ব করেন? জনগণের প্রতিনিধি। তো জনগণ যদি কিছু চায়, রাজনৈতিক দল হিসেবে সেটাকে তারা কোনো না কোনোভাবে তো সেটাকে তারা বাস্তবায়নের চেষ্টা করবে জনগণ চাইলে। কারণ জনগণের প্রতিনিধিত্ব
করার জন্যই তো তারা নির্বাচনে যাচ্ছেন, জাতীয় সংসদের জন্য প্রার্থী দিচ্ছেন। তো তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। অবশ্যই বিবেচনা করার এক ধরনের বাধ্যবাধকতা তো তৈরি হয়। আপনি কেবল প্রচলিত আইনের আক্ষরিক অর্থে বিবেচনা করবেন না, এটা স্পিরিটের দিক থেকে বিবেচনা করুন, নৈতিকতার দিক থেকে বিবেচনা করুন, আবার রাজনৈতিকভাবে বিবেচনা করুন। তাহলে দেখবেন যে সংবিধানের এই সংশোধনী, সংযোজনী, সংস্কার, এগুলি কেবল আইনি বিষয় নয়। এটাকে কেবল আইনি বিষয়ের মধ্যে রাখবেন না। আইনি বিষয়ের বাইরে যেটা, সেটা হচ্ছে একটা বিশেষ কনটেক্সটে, একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু আমরা এই জায়গায় যেতে পেরেছি। সেই প্রেক্ষাপটটাও আপনাকে মনে রাখতে হবে এবং তার ভিত্তিতে প্রক্রিয়াটার কথা মনে রাখতে হবে এবং তারপরেও জনগণের কাছে সম্মতি নেওয়া হয়েছে। তো এগুলিকে যদি সম্মিলিতভাবে দেখেন, তাহলে একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়ে নাকি যে কোনো রাজনৈতিক দলের। প্রথমে দ্বিতীয় প্রশ্নটা উত্তর দিই, না জয়ী হলে কি হতে পারে। আমি মনে করি না যে না জয়ী হবে। আমি আর দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ পরিবর্তন চান, রাজনৈতিক দলগুলো পরিবর্তন চান, সেটা মাত্রার যতটাই পার্থক্য থাকুক সকলেই পরিবর্তন চান। ফলে কেউই ন্যায়ের কথা বলে লোকজনকে এমন অবস্থায় নিতে পারবেন না বা চাইবেনও না যে এটা সম্পূর্ণই বাতিল হয়ে যাক এই প্রক্রিয়াটা। কিন্তু একেবারে যদি তাত্ত্বিকভাবে বিবেচনা, একবার থিওরিটিক্যাল লেভেলে, না হলে কী হবে? না হলে বাংলাদেশের বিদ্যমান সংবিধান যা আছে তাই থাকবে। যে বড় ধরনের সংস্কারের দাবি নিয়ে একটা ব্যাপক গণঅভ্যুত্থান হয়েছে, 16 বছর ধরে সংগ্রাম হয়েছে। আমি একটা উদাহরণ দিই তারিম, দেখুন, সংস্কারের প্রয়োজনীয়তা ছিল বলেই বিএনপি 31 দফা কিন্তু সরকার পতনের অনেক আগেই বলেছে। কিংবা ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে একটি সংগঠন তৈরি হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন ধরুন আমি নাম ধরে গণসংহতি আন্দোলন, অনেক দিন ধরে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। তাহলে তো সংস্কারের জায়গাটা তো তৈরি হয়েছে। যদি এখন জনগণ প্রত্যাখ্যান করে বা যে কোনো কারণে না হয়, তাহলে কি হবে? তাহলে বিদ্যমান ব্যবস্থাটা থাকবে। বিদ্যমান ব্যবস্থার ত্রুটিগুলি তো আমরা জানি। আমরা কি জানি না? সকলেই জানেন, রাজনৈতিক দলগুলিও জানেন। তো তাহলে ওই ত্রুটিগুলি কি করবে? রাষ্ট্রের গণতন্ত্রায়নের যে সুযোগ, সেই সুযোগকে আমরা হারাবো এবং তাতে করে যে এককেন্দ্রিক শাসন, সেটা ফিরে আসার দরজাটা খোলা থাকবে। আইন এবং সাংবিধানিক পরিবর্তন করলে কি সম্পূর্ণ দরজা বন্ধ হয়ে যাবে? না, কিন্তু দরজাটা অনেকটা বন্ধ হয়ে যাবে। এখন একেবারে যে খোলা আছে, সেই খোলা জায়গাটা থাকবে না। কিংবা ধরুন প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে না। এগুলি হচ্ছে মানে কি হবে? হবে যে আমরা স্থিতাবস্থায় যাব, যে স্থিতাবস্থা বাংলাদেশে প্রায় 16 বছর ধরে একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করেছে এবং শুধু তাই নয়, প্রতিষ্ঠানগুলোকে কার্যত ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে ভিত্তি, সেইটাকে দুর্বল করে ফেলেছে। আপনাকে এই রাষ্ট্রকে সংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে নাগরিকদের। এটাই হবে বিপজ্জনক জায়গা। এইটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ চায়। হ্যাঁ হলে কি হবে? এখন এই পুরো জিনিসটা উল্টো করে দেখুন। হ্যাঁ হলে এই সম্ভাবনাটা তৈরি হবে। অকস্মাৎ হ্যাঁ হওয়ার পর দিন বা 6 মাস, 180 দিনে সংবিধান বদল হয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে, এরকম এরকম মনে করার কোনো কারণে প্রক্রিয়াটা শুরু হবে। একটা রাষ্ট্র গঠন প্রক্রিয়া একদিনের বিষয় না। এখনও যুক্তরাষ্ট্রকে কি বলা হয়? যুক্তরাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দলের নেতা বলেন, প্রেসিডেন্ট তার ভাষণে বলেন যে একটা পারফেক্ট ইউনিয়ন তৈরি করার চেষ্টা করছি আমরা। তার মানে এখনও হয়নি, 250 বছর পরেও হয়নি। তো রাষ্ট্র এইভাবেই গঠিত হয়। আমরা আশা করি যে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হ্যাঁ ভোট জয়ী হবে এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রের যে গণতন্ত্রায়ন এবং একটা রাষ্ট্রের শক্তিশালী গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পক্ষে আমরা একটা বড় রকমের অগ্রগতি অর্জন করব। যেটা আমি একটু আগেও বলেছি, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো হলেই একেবারে আমরা ধরুন বড়দিনই বলতে পারবো যে এটা একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র, আমরা পারবো না। কিন্তু এগুলি না করে আগানো যাবে না। আমি প্রতিষ্ঠানকে গুরুত্ব দিই। আমি মানে আমার যেই পেশাগত দিক থেকে, রাষ্ট্রবিজ্ঞান পড়ার অভিজ্ঞতা থেকে, পড়ানোর অভিজ্ঞতা থেকে, এই বিষয়ে কিছু গবেষণার থেকে আমি মনে করি প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি ছাড়া রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। কিন্তু তার অর্থে এই নয় যে ওইটা হলেই সব কিছু হয়ে যাবে।
আপনার রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক অর্থনীতি, যেটা আমাদের এই শাসন কাঠামোর যে রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল, সেটা বদলাতে হবে। সেটা বদলানোর তাগিদটা তৈরি হবে যখন প্রতিষ্ঠানটা তৈরি হয়ে যায়। আপনি যদি একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে ধরুন দুর্নীতি পরায়ণতা, সেটা কমবে। রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তারা ভাববেন যে আসলে আমাকেও আসলে যে কোনো সময় প্রশ্নবিদ্ধ হতে পারে, আমিও জবাবদিহিতার মুখোমুখি হতে পারি, এটা কমিয়ে আনবে। এবং এই চর্চাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে অর্জন করা যাবে। রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় অবদান যেটা এইবারের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা কি জানেন? তারা, আমি মনে করি যে প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে রাজনৈতিক সংস্কৃতি বদল করে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা, সহিষ্ণুতা, সহনশীলতার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো গণতান্ত্রিক হব না আমরা। আরেকটা জিনিস বলি, রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ, শুধু বিবেচনা করুন, নির্বাচনে যখন একটি দল বিজয়ী হয় ক্ষমতায় যাওয়ার জন্য, তারা আসলে কি হন মানে জনগণ কি বলে? জনগণ একটা ম্যান্ডেট দেয়, ম্যান্ডেট টু গভর্ন, দেশ শাসন করার ম্যান্ডেট। কিন্তু লাইসেন্স টু রুল না, কিন্তু আপনি যা ইচ্ছা তা করবেন তার লাইসেন্স কিন্তু আপনাকে দেওয়া হয় না। এইটাই তো 16 বছর আমরা দেখলাম, লাইসেন্স টু রুল। এর আগেও যখন হয়েছে ম্যান্ডেট টু গভর্ন, সেটাকেও বিভিন্নভাবে ধরুন দুর্বল করা হয়েছে। তো সেই বিবেচনার থেকে আমি বলি যে এই শিক্ষাগুলো, এই যে আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমরা শিখলাম, সেগুলোকে বাস্তবায়ন করতে হবে, তবেই সেটা সম্ভব। তবে শুরুটা করতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে যতদূর সম্ভব সংস্কার করার চেষ্টা করেছেন, সব ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এমন দাবি আমি করব না। এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে আপনি অকস্মাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে যে করতে পারবেন সেটা নয়। আপনি তদুপরি যেটা হচ্ছে, রাষ্ট্র কাঠামোর ভেতরে যারা থাকেন, আমরা আমলাতন্ত্র বলে চিহ্নিত করি, তাদের একটা প্রতিরোধ তো থাকবেই। আবার দেখুন যে এই যে পুলিশি ব্যবস্থাটা, পুলিশ তো পুরোপুরি 5ই অগস্টের পরে ভেঙে পড়েছিল। এখন একটা মানে পুলিশ বাহিনী ছাড়া তো আপনি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। ফলে একভাবে যেটা সরকারকে করতে হয়েছে, যেটাও নিশ্চিত করতে হয়েছে আইনে, আবার যারা এই ধরনের কার্যক্রমে যুক্ত তাদের এক ধরনের বিচারের সম্মুখীনও করতে হয়েছে, তাদের ক্ষেত্রবিশেষে চাকরিচ্যুত হয়েছে ইত্যাদি। চেষ্টাটা ছিল, কিন্তু সাফল্যের ক্ষেত্রে যেটা আপনি যেভাবে বলছেন যে সকলেই থেকে গেছে, আমি সেটা একমত হব না। আবার সকলেই চলে গেছে সেটাও আমি বলতে পারবো না। একটা মাঝামাঝি জায়গায় স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এর চেয়ে বেশি করতে পারলে কি আমি খুশি হতাম? আমি যদি দেখতাম যে অন্তর্বর্তী সরকারের চেয়ে অনেক বেশি করেছে, আমি অনেক বেশি খুশি হতাম। কিন্তু বাস্তব প্র্যাগমেটিক জায়গাটা আপনাকে দেখতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেও আপনাকে দেখতে হবে। চাপ ইত্যাদি সমস্ত কিছু, অতি দ্রুত নির্বাচনের কথা বলা, এই সমস্ত কিছু মিলিয়ে পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়েছে। তারা কি ইচ্ছে করে করছেন, বুঝে করছেন, নাকি এইটা বিষয়ে আলোচনাটাকে আরও ব্রডেন করার জন্য করছেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমি যেটা বারবার ব্যাখ্যা করেছি, আলোচনায় এসেছে রাজনৈতিক দলগুলোর সাথে, কি সেটা হচ্ছে যে আপনি একটা সাধারণ জাতীয় সংসদের অ্যামেন্ডিং পাওয়ার ছাড়া কোনো পাওয়ার নাই। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা স্বীকার করেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন করতে হবে। সেটা অ্যামেন্ডিং পাওয়ারের জন্য যথেষ্ট নয়। অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে সেটা হচ্ছে না, তাহলে তাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে 180 দিনের জন্য, যাতে করে তারা, এতে করে সংসদের সার্বভৌমত্ব, 2 নম্বর হচ্ছে সংসদ সার্বভৌম নয়। সংসদকে যারা সার্বভৌম বলেন তারা আসলে ভুল বলেন। জনগণই একমাত্র সার্বভৌম, সংসদ সার্বভৌম নয়। তো তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে সংসদের যে অ্যামেন্ডমেন্টের করার পাওয়ার, সেটা কেউ খর্ব করছে না, কোথাও বলা হয়নি খর্ব করা হবে। কিন্তু তাকে অতিরিক্ত যে আপনি যে ক্ষমতাটা দেবেন, সেটা তো আবার জাতীয় সংসদ বলে দিতে পারবেন না, কারণ অকস্মাৎ ত্রয়োদশ জাতীয় সংসদে এই পাওয়ার পাবে কোথা থেকে? তাহলে চতুর্দশের থাকবে না কেন? এটা তো আপনি পারেন না।
বাংলাদেশের কেন যে কোনো জায়গায় পারেন না, সেই কারণেই ওই 180 দিনের কথা বলা হচ্ছে, সেই কারণেই এর অতিরিক্ত, এবং সেটা জনগণের সম্মতি নিয়েই করা হচ্ছে। এমন না যে সরকার বলে দিচ্ছে, এমন না যে রাজনৈতিক দল কেউ একজন বলে দিচ্ছে, বলা হচ্ছে যে তার এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা সে 180 ডেজ, অর্থাৎ 6 মাস 180 দিন, এটা তারা এক্সারসাইজ করে, হ্যাঁ 180 কার্য দিবসের মধ্যে সেটা করবেন। সেটা তাকে এডিশনাল পাওয়ারটা একটা লিমিটেড পিরিয়ডে লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে। এটার সাথে সংসদের স্বাভাবিক কার্যক্রমের কেউ কেউ বিভ্রান্তিকরভাবে অপপ্রচার করেন যে তখন সংসদ নাকি বসবেই না, প্রধানমন্ত্রী হবে না ইত্যাদি। একটি বিভ্রান্তিকর, এবং আমি যারা এটা বলেন তারা ইচ্ছাকৃতভাবে বলেন, এই বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই, ইচ্ছাকৃতভাবে বলেন। জাতীয় সংসদের নির্বাচনের পর দ্রুততম সময়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ওই সংসদের 300 জন সদস্য দুটো শপথ গ্রহণ করবেন, একটি জাতীয় সংসদের, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। জাতীয় সংসদের শপথ গ্রহণ করার সাথে সাথে জাতীয় সংসদ হিসেবে তাদের যা করণীয়, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার নির্বাচন থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এবং অবিলম্বে তাদের বাজেট তৈরি করতে হবে। সর্বোপরি যেটা প্রথম 30 দিনের মধ্যে করতে হবে, যে এই যে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশগুলোর ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে, সেগুলো হয় আইনে পরিণত করতে হবে, আর যদি না করেন তাহলে বাতিল হয়ে যাবে। ফলে এর মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরেন জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয় আছে, আবার অন্যান্য অনেক বিষয় আছে। আমি এটার কথা বললাম যে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, তো সেগুলো তো করতে হবে। সেগুলো করবেন না, অবশ্যই করবেন, করতেই হবে, কারণ ওই জন্যই তারা নির্বাচিত হয়েছেন, জনগণ তাদেরকে এই কারণে ভোট দিচ্ছে। ফলে এটা যারা বলার চেষ্টা করছেন, আমি দেখেছি কি বিভ্রান্তিকর কথা, যে সরকার নাকি 6 মাস আরও ক্ষমতায় থাকতে চায়। এটা কোথার থেকে কিভাবে কেন কে এই 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 মানে এর চেয়ে বিভ্রান্তি সৃষ্টির আর কোনো মানে প্যারালাল আছে কিনা, এর কোনো দ্বিতীয় উদাহরণ আছে কিনা আমি জানি না। আমি মনে করি এটা সম্ভব। কারণ কি জানেন? কারণ হচ্ছে আলাপ আলোচনাগুলো ইতিমধ্যেই একটা মানে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেটা কি, জুলাই সনদ করার সময় রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন। কিছু জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন সহ যেই 11টা কমিশন, তার প্রক্রিয়ার মধ্যে থাকার মধ্য দিয়ে তারা কিন্তু জানেন আসলে কোন কোন সংস্কার করতে হবে। এগুলো কোডিফাই করা, এগুলো সংবিধানে যুক্ত করা, সেটার জন্য খুব বেশি সময় আসলে লাগার কথা না। এগুলোকে ভাগ করেও করা যায়। যেমন ধরুন, যদি চায় সংবিধান সংস্কার পরিষদ কী করতে পারে, সংবিধান সংস্কার পরিষদ বসবার সাথে সাথে কয়েকটা কমিটি করে দিতে পারে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা, অন্য ক্ষেত্রে এরকম কয়েকটা কমিটি করে দেওয়া হলো। এরা এগুলোকে ওইভাবে সংবিধানে কীভাবে যুক্ত করা হবে তার খসড়া তৈরি করলে, খসড়া তৈরি করে এটা ফ্লোরে নিয়ে আসে। সাইমালটেনিয়াসলি কিন্তু আপনি 5টা কাজ করে ফেলতে পারছেন। কোথাও কোথাও তো ওভারল্যাপ করবে, তো ওভারল্যাপের জায়গাগুলি হচ্ছে যখনই সংস্কার পরিষদ বসতেছে তখন ওভারল্যাপের জায়গাগুলি ঠিক করবে, এবং কমিটিগুলো এই কাজগুলি যদি দ্রুত করে ফেলে। এবং অন্যত্রই আমি এটা মানে নিজের মাথার থেকে বলছি না, এরকম ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে করা হয়েছে। বাংলাদেশের গণপরিষদ 1972 সালে একটা কমিটি করে পুরোটা করেছে, তো আবার অন্য দেশগুলোতে আমরা এটাও দেখেছি যে 5টা কমিটি করে 5 ভাগ করে সেগুলিকে একত্রে এনে সকলের মতামত নিয়ে তৈরি করা হয়েছে। ফলে এটা খুব দুরূহ হবে না, মানে চ্যালেঞ্জিং অফকোর্স ওই অর্থে দুরূহ, কিন্তু এটা অসম্ভব বলে যারা মনে করছেন, বা কেউ যদি বলে, আমি অসম্ভব মনে করছি না। এবং রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রত্যেকটা বিষয়ে চিন্তা আছে, প্রত্যেকটা বিষয়ে চিন্তা আছে, তারা জানেন তারা কি করতে চান। কতকটা জুলাই জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এর বাইরেও তো চিন্তাভাবনা আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের চিন্তাভাবনা আছে। এই যে তাদের ম্যানিফেস্টোগুলো বেরোচ্ছে দেখুন, সেখানে আছে তো। বিদ্যমান সংবিধান সংস্কার করলে অনেকটা পথ অগ্রসর হয়ে যাবে। বাস্তবত যেটা
সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্রথমবারের মতো 2024 সালের অগস্ট মাসের শেষ থেকে সংবিধান নিয়ে সাধারণভাবে সকলে আলোচনা করেছেন। আপনি দ্বিতীয় কোনো উদাহরণ বাংলাদেশে 55 বছরে দেখাতে পারবেন না। আপনি আমার ব্যক্তিগত অবস্থানের দিকে মানে স্মরণ করিয়ে দিলেন। আমি আমার একটা অবস্থান থেকে আগস্ট মাসের শেষে উল্লেখ করেছিলাম যে সংবিধান পুনর্লিখিত হওয়া দরকার। লক্ষ্য করে দেখুন, আগস্ট মাসের 27-28 তারিখ পর্যন্ত খুবই সীমিত আকারে সংবিধান নিয়ে কথাবার্তা হচ্ছিল, খুবই সীমিত আকারে হলেও খুবই সীমিত আকারে। সেই জায়গার থেকে আমার মনে হয়েছিল যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং যারা এর অগ্রবর্তী শক্তি ছিলেন, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলছেন, সেটা আসলে সংবিধানকে অক্ষুণ্ণ রেখে সেটা সম্ভব নয়। আমি পুনর্লেখনের প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু এটা আমার ব্যক্তিগত অবস্থা। আমি যখন কমিশনের দায়িত্ব নিয়েছি তখন সকলের মতামত দিয়েছি, তার ভিত্তিতে যা করার, এবং আমাদেরকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেটার মধ্যে থেকেছি, আমরা থাকতে হয়েছে। আমার ব্যক্তিগত অবস্থান তো চূড়ান্ত হতে পারে না, এটা আমার একটা ব্যক্তিগত অবস্থান। তো সেদিক থেকে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং যেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে প্র্যাগম্যাটিক্যালি, সেগুলোর বিবেচনায় সংস্কারের প্রস্তাব তৈরি হয়েছে। সেটা বাস্তবায়িত হলে পুরো আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়ে যাবে আমি তা মনে করি না, কিন্তু আকাঙ্ক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে যতদূর এই মুহূর্তে অগ্রগতি অর্জন করা যায় সেটা সম্ভব হবে। 1991 সালে বাংলাদেশে যেই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছে, তাতে মাত্র 35% ভোট ছিল। প্রশ্ন তুলেছেন কেউ? এখন আমরা সংসদীয় ব্যবস্থায়, তার অন্যতম কারণ হচ্ছে ওই গণভোট, তাই তো? তাহলে এখানে যদি কম হবে বলে আমি মনে করি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আশা করি, আমি আপনার সুযোগে অনুরোধ জানাতে চাই সকলকে, ভোট দিন, গণভোটে অংশ নিন, গণভোটে ভোট দিয়ে আপনার মতামত জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আপনার মতামত দিন। সেটা আমি বলি, আমার দিক থেকে আমি বলি যে এটা যাতে ইতিবাচকভাবে হয় সেটা। কিন্তু তারপরে জনগণ যদি অংশগ্রহণের ক্ষেত্রে কিছু মাত্রার হেরফের ঘটে, তাতে এটা নিয়ে মানে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগই তো আমি দেখি না। যে গণভোটে 35% মানুষের ভোট দেওয়ার ভিত্তিতে আমরা এতদিন ধরে প্রশ্নাতীতভাবে সংসদীয় ব্যবস্থার মধ্যে থাকলাম, আজকে অকস্মাৎ এইটুকুর জন্য কেউ যদি প্রশ্ন করেন যে হ্যাঁ এখানে তো কম ভোট হলো, আর থ্রেশহোল্ড নাই তো। থ্রেশহোল্ড যদি থাকতো, যে একটা সীমা থাকতে হবে, ধরেন ইসের ক্ষেত্রেও কি আমাদের সংসদের যেই নির্বাচন হবে, প্রার্থীরা কয়টা ভোট পেলে সেটা তো বিষয় না, যতগুলি ভোট হচ্ছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন কিনা। এখন মানে একেবারে থিওরিটিক্যালি আমি বলি, ধরুন একটা কনস্টিটিউয়েন্সি 3টা ভোট পড়েছে, এর মধ্যে 2টা একজন পেয়েছে, একজন একটা পেয়েছে, কি হবে বলেন তো? তাহলে কি করবে? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে তো তাই। এবং এই ক্ষেত্রে কোনো থ্রেশহোল্ড নাই, পৃথিবীর অন্যত্র আছে তো, ওই যে রান অফ হয়, এটা নাই তো। নাই যেহেতু সেহেতু আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ হতেও পারে কম। তা আমি মনে করি না কম হবে, আমি আশা করি যে লোকজন অংশ